বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। আর সমুদ্রের ব্রিজ ধরে বিখ্যাত হয়েছে এভি হোটেল। 10 তলা বিশিষ্ট এই হোটেল থেকে সমুদ্রের গর্জন শোনা যায় গভীর রাতে। জ্যোৎস্নারাতে ব্যালকনিতে বসে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে চাঁদের আলোর সৌন্দর্য উপভোগ করা যায়। বাংলাদেশের নামি দামি সকল মানুষ কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে বরাবরই চড়া দামে এভি হোটেলের রুম বুক করে। এই হোটেলের মালিক ছিলেন আরিফ রহমান। নিজের সারা জীবনের সঞ্চিত অর্থ এবং শ্বশুরের সমস্ত সম্পত্তি বিক্রি করে এভি হোটেল বানিয়েছিলেন। বড় শখ করে হোটেলের নাম দিয়েছিল এভি। এতে আরিফ এবং বিতে বর্ষা। আরিফের প্রথম স্ত্রী আদ্রিতার মা। বর্ষার বাবা বশির ছিলেন সরকারি কর্মকর্তা। এক কন্যা এবং একটা ছেলে নিয়েই ছিলেন তাদের সংসার। ছেলেকে লেখাপড়া করিয়ে বাড়ি গাড়ি করে দিয়েছিলেন। এবার মেয়ের পালা। যখন আরিফ এসে বলেছিল, বাবা আমি কক্সবাজারে একটা হোটেল দিতে চাই, বশির দ্বিমত করেনি, বরং ব্যাংকে যত টাকা গচ্ছিত ছিল সবই তুলে দিয়েছিলেন। তাতে যখন হলো না, ভিটেমাটি সবই বিক্রি করে দিল। আদ্রিতার যেদিন জন্ম হয় সেদিনই হোটেল উদ্বোধন করা হয়। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম বছরই হোটেলের নাম ডাক ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে। লাভ বাড়তে থাকে হু হু করে। আদ্রিতার যখন 3 বছর বয়স, তখন আরিফ সাফল্যের দ্বারে পৌঁছে গিয়েছেন। একটা হোটেল তাকে কোটিপতির খাতায় নাম লিখিয়ে দেয়। সিদ্ধান্ত নেয় গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করবে। বরাবরের মতো বর্ষা স্বামীর সিদ্ধান্তে সায় জানায়, তাকে উৎসাহ দেয়। আর এটাই ছিল বর্ষার জীবনের ভুল সিদ্ধান্ত। আরিফ গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করার জন্য জমি খুঁজছিল। কক্সবাজারে যেহেতু হোটেল দিয়ে লাভবান হয়েছে, সেহেতু কক্সবাজারেই গার্মেন্টস ফ্যাক্টরি খুললে লাভবান হবে, এমনটাই আশা করে কক্সবাজারের জমি খুঁজতে শুরু করে এবং হোটেলের সিকিউরিটির সাহায্যে পেয়েও যায়। জমিটি ছিল ইমান আলী নামক এক লোকের। লোকটির একটা মেয়ে ছিল, নাম ইমা। জমি কেনার সূত্র ধরেই ইমার সাথে পরিচয় হয় আরিফের। মেয়েটি খুব সুন্দর দেখতে ছিল। প্রথম দেখায় আরিফের ভালো লেগে যায়। তারপর তাদের বন্ধুত্ব হয় এবং একটা সময় প্রণয় ঘটে। গোপনে বিয়েও করে নেয় তারা। বর্ষা অত্যাধিক বিশ্বাস করত স্বামীকে। কখনোই তার ফোন ঘাটত না, কখনোই কোনো প্রশ্ন করত না। গার্মেন্টস ফ্যাক্টরির কাজ শেষ হওয়ার পর সেই ফ্যাক্টরির নাম রাখে আদ্রিতা ফ্যাশন হাউস এবং ছোট্ট মেয়েটির তার উত্তরাধিকারী হবেন এমনটাই উইল করে রাখে। বর্ষা শতবার বারণ করেছিল, বাবার সম্পত্তি মানেই আদ্রিতার সম্পত্তি। কিন্তু বোকা বর্ষা তখন বুঝতেই পারেনি কি হচ্ছে তার সাথে। একদিন আরিফ বলল সে সিঙ্গাপুর যাবে, সেখানেও একটা ব্যবসার দাঁড় করাবে। দেশ বিদেশে সব জায়গায় তিনি পরিচিত পেতে চান। এবারেও কোনো বাধা দেয়নি বর্ষা। আরিফ চলে যায় সিঙ্গাপুর। এভাবেই কিছু বছর চলে যায়। আরিফ দেশে ফিরেছে কিছু মাস হলো। কক্সবাজারের ফ্যাক্টরি এবং হোটেল দেখতে গিয়েছে। সেখানে মাসখানেক থাকবে এমনটাই বলেছে। আদ্রিতার 10তম জন্মদিন চলে এসেছিল। রাত 12টার পরে মেয়েটার 10 বছর পূর্ণ হবে। বর্ষা চিন্তা করে আরিফকে সারপ্রাইজ দেবে। মেয়েকে নিয়ে কক্সবাজার চলে যাবে। ওদের দেখে আরিফ নিশ্চয়ই ভীষণ খুশি হবে এবং একসাথে সমুদ্রের পাড়ে বসে কেক কাটবে। যেই ভাবা সেই কাজ। ঘুমন্ত আদ্রিতাকে তুলে রাতের বাসেই কক্সবাজারে রওনা হয়। পৌঁছাতে পৌঁছাতে ভোরের আলো ফুটে ওঠে। বর্ষা মেয়েকে নিয়ে এভি হোটেলে ওঠে। কাউন্টারে যেতেই স্টাফরা সালাম দেয় এবং জানায় স্যার 202 নং কক্ষে আছে। বর্ষা মুচকি হেসে চাবি নিয়ে চলে যায়। 202 নং কক্ষের দরজা খুলতেই চোখের সামনে ভেসে ওঠে এক অবিশ্বাসনীয় কাহিনী। কেঁপে ওঠে বর্ষা। দুহাতে চেপে ধরে ছোট্ট আদ্রিতার চোখ দুটো। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিজের আঁখি পলকও বন্ধ করে নেয়। অপ্রস্তুত আরিফ তাড়াহুড়ো করে উঠে বসে। ইমা গায়ে চাদর জড়িয়ে রাগান্বিত স্বরে বলে ওঠে। বর্ষা জবাব দিতে পারে না। মাথা নুইয়ে থরথর করে কাঁপতে থাকে। আদ্রিতা নিজের চোখের ওপর থেকে মায়ের হাত সরানোর চেষ্টা চালায়। বিরক্তির স্বরে বলে, মামা চোখ ধরেছ কেন? সারপ্রাইজ তো পাপাকে দিব, পাপার চোখ ধরবে। আরিফ নিজের গায়ে শার্ট জড়িয়ে এগিয়ে আসে আদ্রিতার পানে। ভয়ার্ত স্বরে বলে, বর্ষা তুমি এখানে? বর্ষা চোখ খুলে আদ্রিতার চোখের উপর থেকেও হাত সরিয়ে নেয়। বাবাকে পেয়ে যেন স্বর্গ পেয়ে গিয়েছে আদ্রি। এমনিতেই বছরে একবার কি দুবার বাবার দেখা পায় সে। তবে কথা হয় প্রতিদিন। ভিডিও কলে বাবা মেয়ের দারুণ খুনসুটি চলে ঘন্টা খানিক সময় ব্যয় করে। লাফিয়ে বাবার কোল দখল করে নেয়। দু হাতে গলা জড়িয়ে চুমুতে ভরিয়ে দেয় বাবার মুখশ্রী। শতবার ভালোবাসি বাক্যটা আওড়ায়।
আরিফ নিত্যদিনের মতো মেয়ের আদরে সায় জানাতে পারে না। মনের মধ্যে ভয় জেগে ধরেছে তার। ক্ষণে ক্ষণে বর্ষার পানে তাকাচ্ছে। বোকাশোকা বর্ষাকে আজকে অন্যরকম লাগছে। আই গেস এটাই তোমার সিঙ্গাপুর, এখানেই তোমার কাজ। ছেলে স্বরে বলে বর্ষা। ইমা ওয়াশরুম ঘুরে এসেছে, জামাকাপড় ঠিকঠাক করেছে। সে আরিফের পাশে দাঁড়ায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় বর্ষাকে। আরিফ নিজেই সাফাই গাওয়ার স্বরে বলে, বর্ষা তুমি? জিহ্বা গহ্বরে আসা কথাখানা সম্পূর্ণ করতে না দিয়ে বর্ষা পুনরায় বলে ওঠে, তুমি আমায় ঠকাওনি, বিশ্বাস ভেঙেছো। তোমার প্রতি কোনো অভিযোগ নেই আমার। তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো। আমার মেয়েটা ছোট, তোমাকে ভীষণ ভালোবাসে। আমি চাই না সে তোমায় ঘৃণা করুক। এনজয় করো, আমরা আসছি। নিজের বক্তব্য শেষ করে আদ্রিতার হাত ধরে বর্ষা মিষ্টি হেসে বলে, মাম্মাম, সমুদ্র দেখে আসি চলো। ভোরে সমুদ্রের ঢেউ প্রচুর ঝিনুক নিয়ে আসে, আমরা কুড়িয়ে নিব সব। আদ্রিতা নেমে পড়ে বাবার কোল থেকে। মায়ের হাত ধরে চলে যাওয়ার উদ্দেশ্যে দুপা এগিয়ে পুনরায় বলে ওঠে, পাপা যাবে না? এই আন্টিটার সাথে বিজনেস ডিল করেছে, ফাইনাল করেই চলে আসবে। আমরা যাই চলো। বর্ষা আদ্রিতাকে নিয়ে চলে যায়। চিন্তিত আরিফ মাথায় হাত দিয়ে বসে পড়ে ফ্লোরে। ইমা বিরক্ত স্বরে বলে, বর্ষা আমায় প্রচণ্ড ভালোবাসে, অসম্ভব বিশ্বাস করে। তার বিশ্বাস ভেঙেছি আমি। বর্ষা বাঁচবে না ইমা। আমার মেয়েটাকে মা হারা করে চলে যাবে বর্ষা। পুরনো কথাগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলে আরিফ। হাতে থাকা ফটো ফ্রেম লুকিয়ে ফেলে তোষকের নিচে। ইমা দেখে ফেললে ঝামেলা করবে, বাচ্চার সামনে গালাগালি করবে। অশান্তি সহ্য করতে করতে অতৃপ্ত হয়ে উঠেছে সে। এবার একটু শান্তির খোঁজে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে। আজকে আদ্রিতার ফোন কল তার অতৃপ্ত হৃদয়কে নতুন চিন্তায় জর্জরিত করে তুলেছে। কলেজের টুকরো মেয়েটা ভালো নেই। আতিয়া বেগম তাকে ভালো রাখতে ব্যর্থ হয়েছে, কথা রাখতে পারেনি সে। গভীর ঘুমে আচ্ছন্ন আদ্রিতা। এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা বিছানা জুড়ে। ডান পাশে কাত হয়ে শুয়ে আছে, আঘাতপ্রাপ্ত হাতখানা গুটিয়ে রেখেছে। বালিশের চাপে চ্যাপটা হয়ে ঠোঁট দুটো ফাঁকা হয়ে গিয়েছে। সেই ফাঁকা দিয়েই লালা পড়ছে। মাঝে মধ্যে মৃদু স্বরে নাক ডাকছে, আবার বিরক্ত স্বরে বিড়বিড় করে কাউকে বকছে। আবরার আদ্রিতার সামনে চেয়ার টেনে বসে পড়ে, পায়ের ওপর পা তুলে গভীর মনোযোগে রমণীটিকে পর্যবেক্ষণ করতে থাকে। নাকের উপর তেল জমিয়ে চিকচিক করছে। কপালের ঠিক মাঝখানে বিশাল আকৃতির ব্রণের দেখা মিলেছে। আজকে বোধহয় পোটলা পুটলি বেঁধে আগমন ঘটিয়েছে। গোটা কপাল জুড়ে রক্তিম রং ধারণ করেছে। আপনার বিরক্ত হয়, ডান হাতে কপাল চুলকে মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় ব্রণের উদ্দেশ্যে। ইচ্ছে করছে রিভলভার দিয়ে ব্রণটাকে শুট করতে, বা ধারালো চাকুর সাহায্যে কুটি কুটি করে কেটে ফেলতে। কত বড় সাহস আবরার তাসনিনের বউয়ের মুখে বাসা বেঁধেছে। আদ্রিতা নড়ে চড়ে ওঠে, আঘাতপ্রাপ্ত হাতখানা খাটের ওপর রাখে শক্ত করে। একটু ব্যথাও পেল নিশ্চয়। কপাল কুঁচকে ঠোঁট গোল করে উফ শব্দটা আওড়ায় এবং পরপরই নীরব হয়ে যায়। আবরার হাতে থাকা মলমখানা হতে কিছুটা মলম বের করে লাগিয়ে দিতে থাকে হাতে। মিমিও খাটের ডান পাশ হতে মৃদু শব্দে ডেকে ওঠে অ্যানি। খাটে ওঠার চেষ্টা চালাচ্ছে সে, তবে প্রতিবারই ব্যর্থ হচ্ছে। লাল রঙের ড্রিম লাইটে অ্যানির চোখ দুটো জ্বলছে। আমরা ভ্রু কুচকে ফেলে, এমনিতেই তো লাফাতে লাফাতে গোটা বাড়ি মাথায় তুলে রাখে, আর এখন খাটে উঠতে পারছে না। আশ্চর্য ব্যাপার তো। অ্যানি, কাম হিয়ার। নিজের কণ্ঠস্বর শুনে নিজেই বিরক্ত হয় আবরার। এভাবে ডাকলে অ্যানি তো আসবেই না, উল্টো ভয় পেয়ে দৌড়ে পালাবে। পরপরই নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। নিত্যদিন এই ভঙ্গিমায় কথা বলতে বলতে এটাই রুলস হয়ে গিয়েছে, চাইলেও পরিবর্তন করা সম্ভব নয়। গম্ভীর মুখশ্রীর সঙ্গে পাল্লা দিয়ে কণ্ঠখানাও গম্ভীর হয়ে গিয়েছে। সিয়াম গোল গোল নয়ন ঘুরিয়ে সবগুলো বন্ধুর পানে তাকায়। আমান কৌতূহলী স্বরে বলে, আদ্রিতা বাদ দিয়ে অ্যানিকে ডাকছে কেন? সিয়াম চাটি মারে আমানের মাথায়, বিরক্তর স্বরে বলে, এর জন্যই তুই সিঙ্গেল, শালা নির্বোধ বোকা হনুমান। এনিকে অদ্রিতার বাচ্চা? তাহলে আবরারকে? এনির বাবা? আবরার চাচা বাচ্চার সামনে রোমান্স করবে নাকি? প্রাইভেসির দরকার আছে না? এখন এনিকে ধরে চোখে পট্টি বেঁধে দিয়ে রোমান্স শুরু করবে, তুমুল রোমান্স। ফালতু না বকে ভালো করে কান লাগা গাধার বাচ্চা, একটা পয়েন্টও মিস করা যাবে না। আমান অনবরত মাথা নেড়ে পুনরায় দরজায় কান ঠেকায়। অ্যানি আসে না আবরারের নিকটে। অগত্যা আবরার নিজেই চেয়ার ছেড়ে উঠে পড়ে।
এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় এনিকে, মাথায় হাত বুলিয়ে আদ্রিতার পাশে নামিয়ে দেয়। ছোট্ট প্রাণীটি নিজের মালিককে পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। মুহূর্তে গা এলিয়ে দেয় আদ্রিতার বুক ঘেঁষে, দুপা দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা চালায়, জিহ্বা বের করে চেটে দেয় মালিকের গাল। মিউ মিউ আওয়াজ তুলে উপস্থিতি জানান দেয়। ঘুমিয়ে কাদা আদ্রি বুঝতেও পারে না বাচ্চার আগমন। এই সুন্দর দৃশ্যখানা ক্যামেরা বন্দি করে নেয় আবরার। অতপর কিছু একটা মনে পড়ে, ফোনখানা বিছানার পাশে রেখে মাথা চুলকে দরজার পানে পা এগোয়। খট করে দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে একটার ওপর আরেকটা পড়ে যায় আমান, আহাদ, ইভান এবং সিয়াম। সবার নিচে পড়েছে সিয়াম। সে উচ্চস্বরে চিৎকার করে, ও রে আল্লাহ, গেল আমার কোমর, গাধার দল আমায় মেরে ফেললো। ব্যথায় নাক মুখ কুঁচকে ফেলে সিয়াম। বেশ ভালোই লেগেছে। আমার নিজের আঘাতপ্রাপ্ত হাতে পুনরায় আঘাত পায়। ওদের চিৎকারে ঘুম ভেঙে যায় আদ্রিতার। ধরফড়িয়ে উঠে বসে আতঙ্কিত স্বরে শোধায়, কি হয়েছে? ইভান দাঁড়িয়ে পড়েছে ইতোমধ্যেই, দাঁত কেলিয়ে হেসে জবাব দেয়, নাথিং, এভরিথিং অল রাইট, তুমি ঘুমাও। আদ্রিতা গোল গোল নয়ন ঘুরিয়ে সকলের মুখপানে তাকায়। কিছুই যে ঠিক নেই বুঝতে পারে, তবে পাল্টা প্রশ্ন করে না। জিভ দ্বারা ঠোঁট ভিজে ঘুমন্ত অ্যানিকে কোলে তুলে নেয়। আহাদ আবরারের গম্ভীর মুখপানে তাকিয়ে বলে, আমাদের কোনো দোষ নেই, সব দোষ সিয়ামের। আহত সিয়াম কাঁদো কাঁদো স্বরে আওড়ায়, দোষ করলো সবাই, ঘাড়ে পড়লো সিয়ামের। আবরার তাসনিম এখন বানিয়ে ফেলবে কি মারে। বাঁচতে চাইলে পালা সিয়াম, লাগা একটা দৌড়। তুই ছাড়া তোর কেউ নেই, পেলি তার প্রমাণ। বলেই দাঁড়িয়ে পড়ে এবং খুঁড়িয়ে খুঁড়ে দৌড়ে চলে যায়। তার পেছন পেছন বাকিরাও লেজ গুটিয়ে পালায়। আবরার দীর্ঘশ্বাস ফেলে কক্ষ হতে বেরিয়ে যায়। ভয়ার্ত আদ্রিতা মাথা নুইয়ে বসে থাকে। অন্ধকারে গ্রাস করে রেখেছে গোটা কক্ষ। এখান থেকে বের হয়ে যাবেটা কোথায়? নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে আমান ভাইয়ারা দখল করে নিয়েছে ইতিমধ্যেই ঢের বুঝতে পারে। বাকি রাতটুকু এই কক্ষেই থাকতে হবে। গোটা দিনে অ্যানি কিছুই খায়নি। খাবার ছিল না এমনটা নয়, তবে আদ্রিতাকে ছাড়া খাওয়ার অভ্যাস তার নেই। খাবার দিয়ে আদ্রিতা পাশে বসে থাকলে তবেই খায়। আজকে ছিল না বিধায় খাওয়া হয়নি। ক্ষুধায় ঘুম ছুটে যায় তার। মিউ মিউ আওয়াজ তুলে আদ্রিতার মুখপানে তাকায়, যেন বোঝাতে চাইলেও খেতে চাই আমি। আদ্রিতা টুপটাপ কয়েকটা চুমু খায় অ্যানির মাথায়। আদুরে স্বরে বলে, আমার সোনা, এক্ষুনি খাবার আনছি। বলেই বিছানা ছাড়ে। কমফোর্টারের মধ্য থেকে বের হওয়ার পর অনুভব করে বেশ ঠান্ডা। কিছু একটা গায়ে জড়ানো উচিত, না হলে শীতে কাঁপতে কাঁপতে অক্কা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশেপাশে তাকিয়ে কিছু একটা খোঁজে এবং পেয়ে যায় আবরারের হুডি। চঞ্চল হাতে চটজলদি সেটাই গায়ে জড়িয়ে নেয়। সাদা রঙের হুডিখানা থেকে অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। কোনো দামি ব্র্যান্ডের পারফিউম হবে হয়তো। আদ্রিতা হুডির মধ্যে মুখ ডুবিয়ে নাক টেনে ঘ্রাণ শুষে নেয়। মনে মনে বলে, জল্লাদ হাতির বাচ্চার হুডি থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে, না জানি তার গায়ের ঘ্রাণ কত সুন্দর হবে। আর একবার কাছে আসলে ভয়টয় না পেয়ে ঘ্রাণ শুকে নিব। পরপরই নিজের মাথায় চাটি মারে বিড়বিড় করে বলে, নির্লজ্জ বেহায়া আদ্রিতা, ওই লোকটা বেয়াদব, তোকে বিয়ের নাম করে অপমান করেছে, আজকে হাত পুড়িয়ে দিয়েছে। তার কথা ভাবলে তোর মন কেটে হালুয়া বানিয়ে ফেলবো, বলে দিলাম। ক্যাট ফুডের প্যাকেট কেটে বাটিতে ঢালছে আবরার। তখনই তার ফোনখানা কেঁপে ওঠে। ভ্রু কুচকায় আবরার। বিরক্ত হলো বোধ হয়। এত রাতে কেউ কল করে। ট্রাউজারের পকেট হতে ফোন বের করে। আননোন নাম্বার, তবে চেনে আবরার। পার্সোনাল ফোনে সুইজারল্যান্ডের নাম্বার হতে একজনই কল করতে পারে। সোজা হয়ে দাঁড়ায় আবরার। ডান হাতে কপাল চুলকে কল রিসিভ করে। আবরার তাসরিন ওরফে এটি তাসিন, বড়ই সুন্দর নাম, আই লাইক ইট। আবরার শুনে মনোযোগ দিয়ে তবে জবাব দেয় না। ওপাশ থেকে পুনরায় ভেসে আসে, একটা মেয়ের জন্য আমার ভাইয়ের গায়ে হাত তুলছো তুমি? সে এখন হাসপাতালে, দুটো হাত অকেজো, কখনোই ঠিক হবে না। এ পর্যায়ে আবরার ঠোঁট মেলে একটু হাসার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হাসির সাথে সম্পর্ক চুকিয়েছে সেই ছোটবেলায়। এখন চেষ্টা করলেও ধরা দিতে চায় না। কেন করলে এমন? আবরার ফোঁস করে শ্বাস টানে। ট্রাউজারের পকেট হতে সিগারেটের প্যাকেট বের করে। একখানা সিগারেট ঠোঁটের ভাঁজে পুড়ে লাইটার দিয়ে জ্বালিয়ে নেয়। পরপর সিগারেটে টান দিয়ে ধোঁয়া ওড়াতে ওড়াতে জবাব দেয়, শি ইজ মাই ওয়াইফ। আই নো মাই বয়, ইনফরমেশন জোগাড় করে ফেলেছি তোমার। বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে, তার দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নেব, সে মন্ত্র ছেলে হোক আর যেই হোক, মাইন্ডেড।
বলেই কল কাটে। ইতিমধ্যেই কপালের রগ ফুটে উঠেছে, হাত দুটো মুষ্টে বদ্ধ করে ফেলেছে, ইচ্ছে করছে গোটা দুনিয়া জ্বালিয়ে দিতে। দুহাতে মাথার চুল খামচে ধরে আবরার, তাতে গোছালো চুলগুলো এলোমেলো হয়ে যায়। সিগারেট প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, একটু হলেই ঠোঁটে ছ্যাঁকা লেগে যাবে, কিন্তু সেদিকে খেয়াল নেই আবরারের। সে আনমনে ভেবে চলেছে অনেক কিছু, এবং হলো তাই। সিগারেট ঠোঁটের সঙ্গে লেগে ছ্যাঁকা লাগে। বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে আবরার, মৃদুস্বরে ফা শব্দখানা উচ্চারণ করে পরপরই শক্তপোক্ত হাতখানা দ্বারা ঠোঁট ঘষে নেয়। সেই মুহূর্তেই আদ্রিতা কিচেনে পা রাখে। অগোছালো আবরারকে দেখে একরাশ চিন্তারা এসে ভিড় জমায় মনের কোণে। একটু উকিঝুঁকি মেরে মুখখানা দেখার চেষ্টা করে। প্রথমে নজরে পড়ে লাল অস্ত্রজোড়া, এখনও সিগারেটের পোড়া অংশ লেগে আছে। লাল লাল চোখ দুটো দেখে আদ্রিতার চিন্তা বেড়ে যায়। অনুমান করে নেয় লোকটার জ্বর এসেছে কি। হাত বাড়িয়ে আবরারকে ছুঁয়ে দেওয়ার সাহস আদ্রিতার নেই। আপনি অসুস্থ? এমন কেন দেখাচ্ছে? ডক্টর ডাকতে বলবো ভাইয়াদের? প্রশ্নখানা করেই ফেলে আদ্রিতা, পরপরই নিজের ওপর বিরক্ত হয়। ওরে বাল, এখন যে অশ্লীল কথাগুলো বলবে ওগুলো শোনার জন্য প্রস্তুত হ। অসভ্য আদ্রিতা। হলো তাই। আবরার দুপা এগিয়ে আসে আদ্রিতার পানে, গায়ে নিজের হুডি দেখে ঠোঁট পাকায়, ঠোঁটে আঙুল ঘষতে ঘষতে হাসকি স্বরে বলে, I need your lips. আদ্রিতা দুপা পিছিয়ে যায়। উদ্দেশ্য দিবে একখানা ভোঁদর। এক দৌড়ে কক্ষে চলে যাবে, তারপর দরজা লক করে দেবে। ব্যাস, আজকের মতো বেঁচে যাবে। আদ্রিতার পরিকল্পনা বোধ হয় বুঝতে পারল আবরার। লম্বা হাতখানা বাড়িয়ে পেঁচিয়ে ধরে আদ্রিতার কোমর, পরপরই গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। জমে যায় আদ্রিতা, শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। এটা কি হলো? তলপেটে মোচড় দিয়ে উঠেছে, হাত পা মৃদু কাঁপছে। লোকটার ছোঁয়া ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। নিজেকে বাঁচাতে আবরারের হাতের উপর হাত রাখে কাপা কাপা স্বরে বলে, ছাড়ুন প্লিজ, ভালো লাগছে না আমার। সুবোধ বালকের মতো সত্যি ছেড়ে দেয় আবরার। আড়াআড়িভাবে ভ্রু কুঁচকে বলে, দরজা খোলা কেউ দেখে ফেলবে এসব বলে মেনে নেব? ভাই, ভালো লাগছে না। নেক্সট টাইম এটা শুনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ভালো লাগলো আমি ছোবো, না লাগলো আমি ছোবো। মাইন্ডেড। সুইজারল্যান্ডের ওয়েদার আজকে মারাত্মক রোমান্টিক এবং সুন্দর। এখানকার প্রকৃতি যেন নিজের রূপ প্রকাশ করতে উদ্যত হয়েছে। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, শীতের আমেজ কমে এসেছে, একটু গরম গরম ভাব পড়েছে। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টির দারুণ কম্বিনেশন। আদ্রিতা অ্যানিকে সাথে নিয়ে বসে আছে বারান্দায়। এক হাতে অ্যানির গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এবং অপর হাত গালে রেখে গভীর মনোযোগে বৃষ্টি বিলাস করছে। ছোট ছোট বৃষ্টির ফোঁটা আসমান হতে টুপটাপ করে জমিনে পড়ছে। মৃদু শব্দ হচ্ছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে টিনের চালে বৃষ্টি পড়ে যেমন ঝমঝম শব্দ হয় তেমন নয়, এই শব্দ অন্যরকম। আদ্রিতা হাত এগিয়ে বৃষ্টি ছোঁয়ার বৃথা চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। অদ্ভুত ডিজাইনের তৈরি এই বাড়িখানা থেকে ইচ্ছে করলে বৃষ্টি ছোঁয়া যায় না। তার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে রাস্তায় বেরোতে হবে। বিরক্ত হয় আদ্রিতা, মুখ বাঁকায় বিড়বিড় করে বলে, যেমন আবরার তাসনিম তেমনই তার বাড়ি, দুটোই বিরক্তিকর। দু পাহাড়ে দুজোড়া কপত কপতি দু হাত মেলে পরম শান্তিতে বৃষ্টি বিলাস করছে। দেখে বাঙালি মনে হচ্ছে, কেননা মেয়েটি কালো রঙের থ্রি পিস পরা। সাধারণ সুইজারল্যান্ডের বাসিন্দারা থ্রি পিস পরে না। ওই দু চারজন বাঙালি জীবিকা নির্বাহনের জন্য সুইজারল্যান্ডে পাড়ি জমায়, তারাই থ্রি পিস পরে। কপত কপতি বৃষ্টি বিলাস করা এবং পাহাড়টা দারুণ সুন্দর, তবে আদ্রিতার কলিজা ঠান্ডা করার মতো না। কেননা বাংলাদেশের মতো সবুজে ঘেরা নয় এই পাহাড়। নেই কোনো ঝর্ণা, চা পাতার বাগানও নেই। আদ্রিতার মতে পাহাড় মানেই চায়ের বাগান, যদিও চা বাগানে যাওয়ার অভিজ্ঞতা খুবই কম তার। সেই ছোটবেলায় মায়ের সঙ্গে গিয়েছিল একবার, গোটা স্মৃতি ধরে রাখতে অক্ষম, তবে শুধু চা পাতা এবং আঁকাবাঁকা পথটুকুই মনে আছে। আহা, কি দারুণ ছিল মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো। অ্যানি মিউ শব্দ করে ওঠে। আদ্রিতা ভাবনার জগৎ থেকে বের হয়, তাকায় অ্যানির পানে, আদুরে ভঙ্গিমায় শোধায়, কি হয়েছে বাবু, ক্ষুধা পেয়েছে? অ্যানি জবাব দেয় না, বরং আরও একটু গা ঘেঁষে শয় আদ্রিতার কোলের ওপর মুখ রেখে পুনরায় চোখ বন্ধ করে। তখনই সিয়ামের আওয়াজ শুনতে পায় আদ্রিতা উচ্চস্বরে আতিয়া বেগমকে ডাকছেন। আন্টি, ও আন্টি, কোথায় আপনি? দেখুন আমি এসেছি, কিছু খেতে দিন। বুকের ভেতরটা কেমন করে ওঠে আদ্রিতার। অদ্ভুত এক ভাবনায় শরীর কেঁপে ওঠে, মুখশ্রী লাল হয়ে যায় লাজে। আশ্চর্য ব্যাপার, মনে মনে বলে,
পাগল আদ্রিতা, তুই কেন বলে যাচ্ছিস সেই বাজে লোকটার ফাঁদে? কেন নয়ন জড়া বন্ধ করলেই তাকে দেখিস? কেন বিছানায় গায়ে এলিয়ে দিলেই লোকটার ছোঁয়া অনুভব করিস? কেন তাকে আসছে বৃষ্টি জড়িয়ে ধরতে ইচ্ছে করে? পাগল আদ্রিতা, তুই কি ভুলে গিয়েছিস আবরার তাসনিন ব্যাড হয়? তুই আসিফ আদনানকে ভালোবাসিস? মনে মনে কথাগুলো আওড়ায় আদ্রিতা। পর মুহূর্তেই আবার মন বলে, আবরার তাসনিন 5 দিন পর বাড়ি ফিরলো, একটু দেখে আসা উচিত। একটা মনের দুরকম ভাবনায় বিরক্ত আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে দাঁড়িয়ে পড়ে। ওড়না জামা ঠিকঠাক করে ধীর গতিতে পা চালিয়ে এগিয়ে যায় আপনার তাসনিনের কক্ষের পানে। জরিক নদীর পূর্ব পাশে বহুল পরিচিত একটি কফি শপ রয়েছে। আয়ুষ নামক এক ভারতীয় পুরুষের উদ্যোগে এই কফি শপের নির্মিত হয়েছে। এখানে দেশি বিদেশি সকল ধরনের কফি পাওয়া যায়। আবরার এবং আয়ুষ একসাথেই এসেছিল সুইজারল্যান্ডে। প্রথমবার সুইজারল্যান্ডের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ধাক্কা লেগে যায় আয়ুষের সাথে। বয়সে বড়, একটু সম্মানও দেখানোর প্রয়োজন এসব খেয়াল নেই। রক্তটা আবরার দুঘা বসিয়ে দিয়েছিল। সেই থেকে আয়ুষের নজর আবরারের পানে। এরই মধ্যে বহুবার দুজনের ঝামেলা হয়েছে। আয়ুষ আবরারকে হারানোর জন্য বহু ফন্দি এঁটেছিল, বরাবরই ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে আবরার তাসনিন বসে আছে কফি শপে। তার মুখোমুখি বসে আছে আয়ুষ এবং টনি। গোটা কফি শপ দখল করেছে তাদের বডিগার্ডরা। সকলের হাতে রয়েছে বিশাল বড় সাইজের বন্দুক। আবরার দুহাত টেবিলে রাখে একটু ঝুঁকে বলে, কেন ডেকেছ? টনি ঠোঁট বাঁকিয়ে হাসে, তোর ভয় করছে না? আমরা এতজন রয়েছি, এটি টুকরো টুকরো করে ফেলার ক্ষমতা রাখি। তো কাটো। আবরারের স্পষ্ট স্বর ভরকায় টনি। একটুও ভয় পাচ্ছে না আবরার। এটা মানুষ নাকি অন্য কিছু? আয়ুষ হাড়ে হাড়ে চেনে আবরার তাসনিনকে, তাই হুমকি ধামকি না দিয়ে সোজা সাপটা বলে, আবরার তাসনিন কাউকে কৈফিয়ত দেয় না। আবরার নিজ দাড়িতে হাত বুলায়, গার্ডদের পানি তাকায় বাঁকা নয়নে। ব্যাস, সকলে গান তাক করে টনি এবং আয়ুষের পানে। আঁখি পল্ল বড় বড় হয়ে যায় ওদের। ছটফটিয়ে উঠে বলে, গার্ডরা যেন শুনল না সেই কথা। তাদের নয়ন আবরার তাসনিন এর বাণী আবদ্ধ, যেন সে অনুমতি দিলেই টনি এবং আয়ুষের চ্যাপ্টার ক্লোজ করে দেবে। আবরার দাঁড়িয়ে পড়ে, টেবিল হতে নিজের ফোন তুলে নিয়ে গম্ভীর স্বরে বলে, এটা ট্রেলার ছিল। আদ্রিতা চৌধুরীর পানে তাকালে চোখ তুলে কুকুরকে দিয়ে খাওয়াবো। মাইন্ডেড। শেষের কথাখানা দাঁতে দাঁত চেপে বলে আবরার। আয়ুষ বলে ওঠে, বাকিটা শেষ করার আগে আবরার জবাব দেয়, একটা মেয়ের জন্য গোটা ধরনের পুষ্পের মতো সাজিয়ে তোলার ক্ষমতা রাখে আপনার তাসনিন। আর ওই একটা মেয়েকে না পেলে গোটা দুনিয়া জনমানব শূন্য করে ফেলবে। হে আপনার তাসনিন, আগুন জ্বালিয়ে দেব। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। পেছন পেছন গার্ডগুলো বেরিয়ে যায়। টনি বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে। আয়ুষ শুকনো ঢোক গেলে, কি আছে ওই মেয়ের মধ্যে? কত সুন্দরী সে। টনি ভয়ার্ত স্বরে বলে, আমার দেখার শখ নাই। দেখলেন কিভাবে আমাদের গার্ড দিয়েই আমাদের মাথায় পিস্তল ঠেকালো? জাস্ট দেখতে চেয়েছিলাম। দেখলে কি করতো? আবরার তাসনিন সাধারণ নয়, শালা একটা সাইকো। এই শালার সাথে পেরে উঠবো না আমরা। যে বাড়িতে মহিলা নেই সেই বাড়িতে কোনো প্রাণই নেই। সুস্বাদু খাবার জোটে না, রুম গোছানো থাকে না, বাড়ি ফিরে কলিং বেল চাপলে কেউ দরজা খোলে না। কি একটা বিরক্তিকর পরিস্থিতি। মা, বলছিলাম কি আপনি সারা জীবন এখানেই থেকে যান, না হলে আদুকে রেখে যান। আতিয়া বেগম হাসে। রুই মাছের পেটির পিস তুলে দেয় সিয়ামের পাতে। হরেক রকমের রান্নাবান্না করেছে সে। টেবিলখানাও সাজিয়েছে ভারী সুন্দর করে। আর এত সব বাজার করে এনেছে সিয়াম। সুইজারল্যান্ডে সাধারণত তরতাজা মাছ পাওয়া দুষ্কর। মাছ বাজারে ফ্রোজেন সব ধরনের মাছই পাওয়া যায়। ফ্রোজেন মাছ আবরারের পছন্দ নয়, তাই কখনোই মাছ খাওয়া হয় না। সারা বছরে ওই ম্যাশ পটেটো, মাংস, রুটি, পিৎজা এসব খেয়ে জীবন চলে। তবে আতিয়া বেগম সুইজারল্যান্ডে এসেছে পর থেকেই হরেক রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারছে। উনি প্রতিদিন নতুন নতুন আইটেম রান্না করে। এসব রান্না আবরার ছুঁয়েও দেখে না। তবে সিয়াম পেট পুরি খায়। এই তো সকালে ভাপা পিঠা বানিয়েছিল, খেজুরের গুড়ে তৈরি মিঠা, আহা যেন অমৃত। সিয়াম গাপুস গুপুস 5খানা পিঠা সাবার করেছিল।
এবং কিছু নিয়ে গিয়েছিল আমান, আহাদ আর ইভানের জন্য। তা তো হয় না বাবা, ফিরতে হবে আমায়। আর আদ্রিতা থাকবে কার ভরসায়? হাত দেখেছো বাচ্চাটার? এখানে আর রাখবো না ওকে। কণ্ঠস্বরের হতাশার বেশ টের পাচ্ছে সিয়াম। সবই মাছের বিছে কামড় বসাচ্ছিল। আতিয়া বেগমের কথা শুনে থেমে যায় এবং প্লেটের এক কোণায় অযত্নে ফেলে রাখে, যেন খাওয়ার রুচিটাই হারিয়ে গিয়েছে। কপালে তিনটে ভাঁজ ফেলে তাকায় আতিয়া বেগমের মুখপানে, করুণ স্বরে শুধায়। আবরারের সঙ্গে বিয়ে? সিয়ামের কথা শেষ হওয়ার আগে আতিয়া বেগম বলে ওঠে, আমি বেঁচে থাকতে ওদের বিয়ে মানব না। এতদিন আবরার মানেনি, এবার আমি মানছি না। মরে গেলেও আদ্রিতাকে দিব না আবরারের কাছে। নিকুচি করেছে বিয়ের। শুকনো ঢোক গিলে সিয়াম গালে হাত দিয়ে বসে, পরপরই হাসি পায়, ঠোঁট প্রসারিত করে একটুখানি হেসে নেয়, বিড়বিড় করে বলে, বাহ, এবার জমবে মজা। দেখা যাক বেপরোয়া আবরার কি করে, কিভাবে মানায় নিজের মাকে। আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলেছি, বাংলাদেশে ফিরে ওনার মেয়েকে ওনার হাতে তুলে দিয়ে আমি শান্তিতে দুদণ্ড বসবো, আর কাউকে নিয়ে চিন্তা করব না। আতিয়া বেগম চলে যায়। যাওয়ার আগে অবশ্যই সিয়ামকে বলে, আস্তে আস্তে খাও। আফরার যখন বাড়ি ফিরে তখন ঘড়ির কাঁটা 3টার কোটার আটকে পড়েছে। গোটা শহর গভীর ঘুমে আচ্ছন্ন। ঘন কুয়াশায় জুরিখ শহর ঢেকে আছে। আফরারের ছোট্ট বাড়িখানাও কুয়াশার আবরণে সাদা রং ধারণ করেছে। কালো রঙের গাড়িখানায় বেহাল দশা। চাকা খুলে গিয়েছে, কাঁচ ভাঙা, ড্রাইভিং সিটে রক্ত লেগে আছে, স্টিয়ারিং বেঁকে গিয়েছে। আবরার গাড়িখানা গ্যারেজে নেয়ার চেষ্টা করে না। মাঝ রাস্তার গাড়ি থেকে রক্তমাখা হাত দ্বারা দরজা খুলে বেরিয়ে আসে। ডান পায়ে বেশ আঘাত পেয়েছে, জুতো ভেদ করে ঢুকে পড়েছে কাচের টুকরো। ঠোঁট ফেটে রক্ত গড়াচ্ছে, কপালেও বেশ আঘাত পেয়েছে। আধ ভাঙা গাড়ির পানে এক পলক তাকায় আবরার, পরপরই বিড়বিড় করে আওড়ায় ও। অতপর পা টেনে টেনে বাড়ির মূল ফটকে চলে আসে। পাসওয়ার্ড টিপে দরজা খুলে বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুমের আলো জ্বলছে, যেটা বিরক্ত লাগে আবরারের নিকট। সোফার উপর হয়ে শুয়ে আছে সিয়াম, তার পিঠের উপরে অ্যানি। আবরার ভ্রু কুঁচকায়, জুতো খুলে ছুঁড়ে মারে বাঁ পাশে অবস্থিত র্যাকের উদ্দেশ্যে। পায়ে বেশ চোট পড়ে, খানিকটা ব্যথাও পেল বোধহয়। ফর্সা মুখশ্রী লাল হয়ে ওঠে। টাই টেনে ঢিলে করে তারপর পা বাড়ায় কিচেনের উদ্দেশ্যে। এই মুহূর্তে ব্ল্যাক কফি না হলে চলবেই না। মাথাটা বড্ড ব্যথা করছে। টুংটাং আওয়াজে ঘুম ভেঙে যায় সিয়ামের। পিট করে চোখ খুলে কিচেনে তাকায়। আবরার তাসনিন এর রক্তাক্ত মুখশ্রী দেখে দৌড়ে এগিয়ে যায়। বেচারা অ্যানি ঠাস করে ফ্লোরে পড়ে, বেশ ব্যথাও পায় বোধ হয়। মিউ মিউ আওয়াজ তুলে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সেদিকে খেয়াল নেই সিয়ামের। সে আবরারের পাশে দাঁড়িয়ে শোধায়, কি হয়েছে? আঘাত পেলে কি করে? আবরার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। গভীর মনোযোগে পাতিলে পানি ঢালতে থাকে। সিয়াম বিরক্ত হয়, ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে। দেখে মনে হচ্ছে বেশ ভালোই আঘাত পেয়েছে, ট্রিটমেন্ট করা প্রয়োজন। নির্লজ্জ সিয়াম উত্তেজিত হয়। আবরারের ক্ষত স্থান হতে রক্ত মুছে দেয় নিজ হাতে। আবরার বিরক্ত স্বরে বলে, I'm fine. Please, leave me alone. সিয়াম সত্যি এক দৌড়ে বেরিয়ে যায় কিচেন থেকে। নিজ কক্ষের পানি ছুটতে থাকে। পথিমধ্যে উষ্টা খেয়ে পড়েও যায় একবার। ব্যথা পায় বুকে, তবুও থামে না। তখনই উঠে আবারও ছুটে কাবাড খুঁড়িয়ে ফার্স্ট এড বক্স নিয়ে দুদণ্ড দাঁড়ায়। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার পায়তারা আটে, কিন্তু ফলাফল শূন্য। আবরারের ততক্ষণে পানি গরম হয়ে গিয়েছে। মগে পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে 2 চা চামচ কফি পাউডার মিশিয়ে তা চামচ দিয়ে নাড়তে নাড়তে ড্রয়িং রুমে চলে আসে। সিঙ্গেল সোফায় আরাম করে বসে গরম মগে চুমুক দেয়। ততক্ষণে সিয়াম চলে এসেছে। হাত পা কাঁপছে তার, বুকের ভেতরটা উত্তেজনায় হাঁসফাঁস করছে। আবরারের সামান্য আঘাতে সিয়ামের কলিজা পুড়ে যায় যে। তুলের মধ্যে একটু স্যাবদন নিয়ে আবরারের ক্ষত স্থানে লাগাতে যায় সিয়াম। আবরার কড়া নয়নে তাকায়। I'm fine. Fucking sympathy দেখাবি না, ওয়ার্নিং দিলাম। বড়ই গম্ভীর শোনালো আবরারের কণ্ঠস্বর। সিয়াম অসহায় নয়নে তাকিয়ে থাকে। এখনো কপাল হতে রক্ত গড়াচ্ছে। আর এই ছেলে না জানি শরীরে কত ক্ষত রয়েছে। ভালোবাসি তো, তাই এসব দূর ছাই করিস, তাই না? বেদনাদায়ক স্বর সিয়ামের। আঁখি পল্লবে অশ্রু জমেছে বেশ, জানে আবরার, তবে তাকায় না, বরং আঁখি পল্লব বন্ধ করে বলে, ওই মেয়েটাকে যদি আমি প্রেগনেন্ট করে দিই তাহলে প্রবলেম সলভ হবে?
সিয়াম ঠিক বুঝতে পারে না আবরার কি বোঝে, তবে এটা বুঝতে পারে কাউকে প্রেগনেন্ট করে দেবে। ঘরে বউ রেখে বাইরে পরক্রিয়া, জনদৌড় দিয়ে সিয়াম তা মেনে নেবে না। ভাই আদু তোর বউ, তাকে রেখে ওকে প্রেগনেন্ট করব। বলিস কি? ডিস্টার্ব না করে যায় এখান থেকে। মুখ বাঁকায় সিয়াম। এমনভাবে ধমকখানা দিল যেন সিয়ামই চেয়েছে জানতে চেয়েছে কাকে প্রেগনেন্ট করবে। ঢং। তখনই সিয়ামের মাথায় একখানা বুদ্ধি আসে। ফার্স্ট এড বক্স রেখে পুনরায় দৌড় লাগায় আদ্রিতার কক্ষের পানে। আদ্রিতার আজকে ঘুম আসে না। সে কখন থেকে শুয়ে আছে, এপাশ ওপাশ করছে, তবুও ঘুম ধরা দিচ্ছে না। দু চোখের পাতায় অগত্যা বসে পড়ে। মায়ের থেকে ফোন এনেছে। কতবার ফোন করলো আসিফ আদনানের নাম্বারে, বারবার নট রিচেবল বলছে। বিরক্ত আদ্রিতা সবাই বিছানা থেকে নামছে, তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম। আদু আপনার অসুস্থ, হাত পা কেটে গিয়েছে, কিন্তু ঔষধ লাগাতে চাচ্ছে না। তুমি একটু বলবে প্লিজ? আমি কি করে ভাইয়া? আমার কথা শুনবে না? আদু প্রচুর রক্ত পড়ছে, অনেকখানি কেটে গিয়েছে। ঔষধ না লাগালে ইনফেকশন হয়ে যাবে, হাঁটতে পারবে না। আদ্রিতা ঠোঁট কামড়ে কিছু একটা চিন্তা করে, তারপর বলে, কিন্তু আমার কথা শুনবে না তো? শুনবে শুনবে, নিজ হাতে ওষুধ লাগিয়ে দেবে, তাই কিছু বলবে না। আদ্রিতা আমতা আমতা করতে থাকে। সিয়াম আরও অনেক কিছু বোঝায়, অতপর রাজি হয়। সিয়াম এইটুকু বুঝে যায় আদ্রিতার মনে আবরারের জন্য ভালোবাসা তৈরি হচ্ছে। এই নিরীহ মেয়েটা আবরার তাসনিন এর প্রেমে পড়ে যাচ্ছে। ফার্স্ট এড বক্স নিয়ে আবরারের কক্ষের পানে এগোই আদ্রিতা। বুক কাঁপছে তার। এক মন বলছে, আরেক মন বলছে। কোন মনের কথা শুনবে দ্বিধাবোধে ভুগছে সে। আবরারের কক্ষের দরজা বন্ধ। আদ্রিতা কাঁপা কাঁপা হাতে টোকা দেয়। ভেতর থেকে ভেসে আসে আবরারের গম্ভীর কণ্ঠস্বর। সিয়াম, ডোন্ট ডিস্টার্ব। আদ্রিতা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়, কাঁপা কাঁপা স্বরে বলে, আমি। ধূপধাপ পায়ের আওয়াজ শোনা যায়, অতঃপর দরজা খুলে যায়। আবরারের মুখপানে তাকানোর আগেই শক্ত হাতের অস্তিত্ব টের পায় নিজের হাতের ভাঁজে এবং নিজেরকে কক্ষে আবিষ্কার করে। মূলত আবরার এক টানে রুমের ভিতর নিয়ে এসেছে আদ্রিতাকে। পরপরই দরজা বন্ধ করে দেয়। আবরার পুনরায় গিয়ে খাটে বসে। শার্ট খুলে ফেলেছে বিধায় স্পষ্ট দেখা যাচ্ছে ক্ষতগুলো। বেশ কয়েক জায়গায় চোট পেয়েছে। আদ্রিতা জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে দুপা এগিয়ে যায়, হাতের ফার্স্ট এড বক্স দেখিয়ে বলে, ওষুধ লাগানোর প্রয়োজন আপনার? ভালোই তো ছিলাম আমি, কেন আসলে তুমি? বড্ড অসহায় শোনালো আবরারের কণ্ঠস্বর। মনে হলো পৃথিবীর সব থেকে দুঃখী ব্যক্তি সে। বেশ অনেক দিন হলো আবরারকে দেখছে। বরাবরই গম্ভীর রক্তটা মুড়ি মানুষটার এমন করুণ স্বর বেশ অবাক করে আদ্রিতাকে। মনে মনে ভাবে, পর মুহূর্তেই হৃদয় জবাব দেয়। তবে মনে একটু সাহস জাগে, যেহেতু কণ্ঠস্বর নরম, তার মানে মনটাও আপাতত ঠিকঠাক। এই মুহূর্তে ধমক খাওয়ার চান্স কম, তাই দুপা এগিয়ে আসে। ফার্স্ট এড বক্স খাটের উপর রাখে। ওনার কোনা শক্ত করে চেপে ধরে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয়, অতপর নিয়ে বলে, আর মাত্র কয়েকদিন, তারপরই তো চলে যাব। আপনাকে আর বেশি দিন সহ্য করতে হবে না আমায়। কথাটা বোধহয় ভালো লাগলো না আবরারের। মুহূর্তেই করুণ মুখশ্রী লালচে রং ধারণ করে। বিলাই আঁখি পল্লবের সাদা অংশের রং বেদনায়। শীতের সিজন, তারপরেও কক্ষে লো পাওয়ারের এসে চলছে। তবুও কপালে বিন্দু বিন্দু ঘামের কণায় দেখা মিলছে। ঘন কালো দাড়িযুক্ত চোয়াল শক্ত হয়ে যায়। কটমট শব্দ হয়, হয়তো দাঁতের ওপর দাঁত রেখে চাপ প্রয়োগ করছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বড় বড় পা ফেলে এগোয় আদ্রিতার পানে। আবরারকে এগোতে দেখে আদ্রিতা চমকায় এবং খাটে বসে পড়ে জড়সড় হয়ে। ভয়ার্ত দৃষ্টিতে তাকায় ওই রাগান্বিত মুখপানে। অসহায় মুখশ্রীতে স্পষ্ট ফুটিয়ে তোলার চেষ্টা করে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। আবরার আদ্রিতার সামনে দাঁড়িয়ে একটুখানি ঝুঁকে পড়ে। মুখের কাছে মুখ নিয়ে গাল চেপে ধরে শক্ত করে ঠোঁটে চাপ খেয়ে ফাঁক হয়ে যায়, যেন এক মিনিট জল ভেদ করে আঙুলগুলো মুখে ঢুকে পড়ে। ব্যথায় জর্জরিত আদ্রিতার আঁখি পল্লবে অশ্রুকণা জমে ওঠে। আমাকে পাগল বানিয়ে এখন পালানো হবে? আমি পালাতে দেব? যতদিন না আমার তৃষ্ণা মিটবে ততদিন কোথাও যাচ্ছ না তুমি। নিজের কথা শেষ করে চোয়াল ছেড়ে দেয়। আদ্রিতা নিজের গালে হাত বুলিয়ে নিঃশব্দে কেঁদে ওঠে। আবরার কপালে দু আঙুলের বিচরণ করিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। কপালে বোধহয় চোট পেল। গড় গড় করে রক্ত বেরোতে শুরু করে ক্ষত স্থান হতে। আদ্রিতার কান্নার শব্দ বিরক্ত হয়। মৃদু স্বরে ধমক দিয়ে বলে ওঠে, স্টপ ইউর ফাকিং ক্রাইং, আই হেট দিস। আদ্রিতা চমকায়। মুহূর্তে কান্না থেমে যায়। দু হাতে চোখের পানি মুছে ফেলে। মনে মনে বিড়বিড় করে বলে,
শালা খচ্চর, আমাকে মেরেছিস, আমি কাঁদছি, তাতে তোর বাপের কি? তুই ঘৃণা করলে আমার কি? নাচবো আমি, শালা হনুমান। আবরার এদিক ওদিক পায়চারি করে খানিকক্ষণ তারপর আদ্রিতার পাশে এসে বসে। আরেক দফা চমকায় আদ্রিতা, একটু সরে বসতে চায়। আবরার কোমর পেঁচিয়ে ধরে, অপর হাতে ওড়না টেনে ফেলে দেয় ফ্লোরে। কপাল কুঁচকে বলে, আমার সামনে আসলে এসব বাল যেন না দেখে। আদ্রিতা মাথা নিচু করে ফেলে, কিছু বলবে বলে সিদ্ধান্ত নেয়। তখনই গলার একটু নিচে ভেজা ওষ্ঠের বিচরণ টের পায়। খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণ অনুভব করে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে আদ্রিতার সর্বাঙ্গ। মৃদুস্বরে গুঙিয়ে ওঠে। আবরার বেশি সময় নেয় না, নরম স্থানে দাঁত বসিয়ে মাথা তোলে। মৌমাছির চাক থেকে যেন মধু খেলো, তেমনভাবে জিভ দ্বারা ঠোঁট চেড়ে নেয়। ব্যাপারখানা দেখিয়ে নেয় আদ্রিতা। লজ্জায় কান দুটো গরম হয়ে ওঠে, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ওষুধ লাগাতে এসছো? শান্ত স্বরে প্রশ্ন করে আবরার। জবাব দিতে পারে না লজ্জিত রমণী। এখনও ঠিকঠাক করে শ্বাস টানতে পারেনি। স্বাভাবিকের তুলনায় নিঃশ্বাস একটু জোরেই বইছে। আবরার পুনরায় বলে ওঠে, এইভাবে অটিস্টিকের মতো বিহেভিয়ার করলে খেয়ে ইন্টিমেট হতে ইচ্ছে করবে। দ্বিতীয়বার ফিলিংস চাইলে ট্রাস্ট মি। চটজলদি চোখ খুলে আদ্রিতা বড্ড তাড়াহুড়োয় আশেপাশে ফার্স্ট এড বক্সটার খোঁজ করে এবং পেয়েও যায় আবরারের পাশে। সেদিকে ইশারা করে বলে, ওটা লাগবে। আবরার রক্তমাখা হাতে বক্সটি এগিয়ে দেয়। শক্তপোক্ত হাতখানা নিজের নরম হাত দ্বারা ছুঁয়ে দেয়। মূলত দেখার প্রয়াস চালায় ঠিক কতটা কেটেছে। বিচলিত হয়ে বলে, অনেকটা কেটেছে, এখনো রক্ত পড়ছে। আল্লাহ, কি করব এখন আমি? ডক্টরের কাছে যাওয়া দরকার। আবরার শুধু ছোট ছোট নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানে। বিচলিত হতে দেখেও শান্ত স্বরে বলে না, আদ্রিতা, এরকম গভীর ক্ষত বহুবার হয়েছে আমার, এবং শেয়ারও গিয়েছে। আমার জন্য এটা নর্মাল, প্লিজ ভয় পেও না। আদ্রিতা সময় নষ্ট করে না, চটজলদি ফার্স্ট এড বক্স হলে প্রয়োজনীয় সামগ্রী বের করে নেয় এবং দক্ষ হাতে ঔষধ লাগাতে থাকে। আশ্চর্যজনক ব্যাপার হলো আবরার একটুও শব্দ করে না, চুপচাপ বসে থাকে। আদ্রিতা বিড়বিড় করে আওড়ায়, এটা মানুষ নাকি পাথর? হে আল্লাহ, কার পাল্লায় পড়লাম? তখনই অ্যানি উপস্থিত হয় সেখানে। মুখে সাদা রঙের ব্যান্ডেলের ডিব্বা। আদ্রিতার পায়ের নিকট ডিব্বা নামিয়ে মিও মিও আওয়াজ তোলে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিচু হয়ে কুলে তুলে নেয় অ্যানিকে, ঠোঁট দাবিয়ে চুমু খায় কয়েকবার। আদুরে স্বরে বলে, সোনা মনা, ভালোবাসি তোকে। পরপরই নামিয়ে দেয় খাটির ওপর। অ্যানি ভদ্র বাচ্চার মতো চুপচাপ বসে পড়ে। গভীর মনোযোগে আবরারকে দেখতে থাকে, যেন মনে মনে বলছে, তুমিও একটু কোলে নাও আমায়, চুমু খাও আমার গায়ে, ভালোবাসি বলো। আতিয়া বেগম নিজের পুরনো ডায়েরিখানা খুলে বসে। সেখানে লেখা রয়েছে জানা অজানা অনেক তথ্য। ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসতেন তিনি। স্কুল কলেজ থেকে শুরু করে পরিবারের কেউ কিছু বললেও যত্ন করে লিখে রাখতেন 256 পৃষ্ঠার এই ডায়েরিখানায়। কলেজ লাইফের প্রথম দিন, নতুন কলেজে পা রাখার পরেই মনে ধরেছিল একটা মানুষকে। সে ওই কলেজে পড়তো না, তবে তাকে মাঝে মধ্যেই দেখা যেত কলেজের আশেপাশে। কিছুদিন যাওয়ার পরে পছন্দের পুরুষটি প্রপোজ করেছিল আতিয়াকে। সেই দিনটা ছিল আতিয়ার জীবনের শ্রেষ্ঠ দিন। পছন্দের মানুষ থেকে প্রেমের প্রস্তাব পাওয়া চারটিখানি কথা নয়। তারপর তাদের প্রণয় হলো। কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, রাত জেগে ফিস ফিস করে ফোনে কথা বলা, আরও কত মধুর স্মৃতি। হঠাৎ একদিন সকালে আতিয়া জানতে পারল তার বিয়ে ঠিক হয়েছে এবং আজকেই বিয়ে। বাধ্য হয়েই মনের মধ্যে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করতে হলো। বছর ঘুরতে না ঘুরতেই জন্ম নিল আবরার। জন্মের 2 দিন পর্যন্ত কান্না করেনি সে। ডক্টর, নার্স সহ চৌধুরী বাড়ির সকল সদস্য পাগল হয়ে যাচ্ছিল। সব থেকে বেশি পাগল হয়েছিল আবরারের বাবা। ছেলের চিন্তায় 2 দিন পর্যন্ত মুখে কিচ্ছুটি তোলেনি। সেই আবরার ধীরে ধীরে বড় হতে লাগলো বাবার ছায়াতলে। কোনো একটা কারণে অবুঝ শিশু বাবা ছাড়া কারো কোলেই ঠিকঠাক থাকতো না। মায়ের বুকের দুধ খেত না, এতে আতিয়ার কোনো ভাবান্তর ছিল না। কখনোই জোর করেনি দুধ খাওয়ানোর জন্য। 7 মাস বয়সে আবরার প্রথম কথা বলতে শেখে, আর প্রথম ডাকটাই ছিল। ধীরে ধীরে আতিয়ার অনুশোচনা হতে লাগলো। ছেলের মুখে মা ডাক শোনার জন্য হৃদয় বিচলিত হয়ে উঠল। হামাগুড়ি দিয়ে যখন বাবাকে জড়িয়ে ধরত, তখন আতিয়ারও ইচ্ছে করতো তার কোলেও যদি আসতো। তখন থেকে ছেলের প্রতি যত্নশীল হয় সে। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ছেলের সঙ্গে কথা বলতো, আদুরে বাক্যে আওড়াতো, মা বলে ডাক শেখাতো এবং 14 মাস বয়সে এসে মা বলেও ডাকতে শুরু করে। আর তখনই
প্রেম এমন এক অনুভূতি যা শব্দের চেয়েও গভীর। একে অনুভব করা যায় কিন্তু পুরোপুরি প্রকাশ করা কঠিন। তুমি যখন পাশে থাকো পৃথিবী যেন থেমে যায়, আর আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকি। তোমার হাসি আমার পৃথিবী আলোকিত করে, আর তোমার হাতের স্পর্শ যেন আমার সারা জীবনটাই পূর্ণ করে দেয়। তোমার চোখের মধ্যে এক ধরনের শান্তি আছে, যেন সময় থেমে যায়। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই যেন এক জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। যখন তুমি পাশে থাকো তখন মনে হয় পৃথিবীটা শুধুই আমাদের। তুমি শুধু আমার জন্য নয়, বরং আমার জীবনের সব কিছু। তোমার হাসি, তোমার স্পর্শ, এসব যেন আমার হৃদয়ের গভীরে কোনো চিরন্তন গান গাইছে। বিয়ের পর থেকে আতিয়া এবং তার স্বামীর সম্পর্ক বিছানা অবধি সীমাবদ্ধ ছিল। রফিকুল চৌধুরী কখনো ভালোবেসে আতিয়ার মন মানানোর চেষ্টা করেনি। আতিয়াও কখনো ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়ায়নি, বরং মাঝে মধ্যে দু একটা কথা বলতে আসলে হ্যাঁ বলে এড়িয়ে যেত। আবরারের যখন 3 বছর বয়স তখন রফিকুল একগুচ্ছ লাল গোলাপ নিয়ে আতিয়ার সামনে দাঁড়িয়েছিল, বলেছিল প্রেমমূলক বাক্য। সেদিন আতিয়া উপলব্ধি করে এই মানুষটা তার স্বামী। এই মানুষটাকে অবহেলা করা যাবে না। তার সন্তানের জন্য হলেও তাদের হাসি খুশি থাকতে হবে। তারপর থেকে তাদের সংসারে সুন্দর হতে শুরু করে। আবরারের 4 বছর বয়সে আরিফ বর্ষা আসে আতিয়ার শ্বশুর বাড়িতে। তাদের তখন সবে সবে বিয়ে হয়েছে। পুরনো প্রেমিককে দেখে আতিয়ার কলিজা কেঁপে উঠেছিল। পুরনো প্রেম মস্তিষ্কে ভয়াবহ পীড়া দিচ্ছিল। সর্বক্ষণ ভাবতে থাকতো, এই বুঝি তার সংসারটা ভাঙলো, এই বুঝি আরিফ সবাইকে সব বলে দিল। কোনো রকমে পালিয়ে এসেছিল ওনাদের সামনে থেকে। পরে জানতে পারলো আরিফ হচ্ছে আবরারের দাদার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, এবং তারপর থেকে ওনাদের আসা যাওয়া লেগেই থাকতো। মাঝে মধ্যে আরিফের সাথে চোখাচোখি হয়ে যায় আতিয়ার। নীরবে দৃষ্টি ফিরিয়ে চলে আসে। এভাবে আরও কিছু বছর চলে যায়। আবরারের 8 বছর চলে, আর অহনার সবে জন্ম হলো। ছোট্ট অহনাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল আতিয়া। তখনই আরিফ চলে আসে সেখানে। আশেপাশে কেউ ছিল না বিধায় আরিফ আতিয়ার পাশে বসে হাত এগিয়ে কোলে তুলে নেয় অহনাকে। মৃদু হেসে বলেছিল, তুমি কি পারলে আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? আতিয়া জবাব দিতে পারে না, মাথা নিচু করে বসেছিল। আরিফ পুনরায় বলে, তুমি চাইলে এখনো আমি তোমায় গ্রহণ করতে রাজি, যাবে আমার সাথে? এই কথাটুকু শুনে ফেলে রফিকুল। তার কোলে ছিল আবরার। ছোট ছোট দুটো বাচ্চা ছেড়ে আতিয়া চলে গেলে রফিকুল কি করবে? কিভাবে মানুষ করবে দুটো শিশুকে? আর নিজেই বা কি করে থাকবে আতিয়াকে ছেড়ে? একটু বেশি ভালোবাসে কিনা আবরার তখন অতশত বোঝে না। তবে এটুকু বুঝতে পেরেছিল ওই আঙ্কেলটা তার মাকে নিয়ে যেতে চাচ্ছে, আর এটা শুনে বাবা কষ্ট পাচ্ছে। পরের দিনই স্ট্রোক করে রফিকুল। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সময় পায় না, তার আগেই দুনিয়া ত্যাগ করে। আবরার বুঝে যায়। সেই থেকে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, তার ভীষণ খারাপ। মাকে মা বলে ডাকতে ইচ্ছে করে না। মায়ের মুখটা দেখলেই বাবার ঘুমন্ত মুখশ্রীর কথা মনে পড়ে। বুকের পাশের ক্ষতটা বেশ গভীর, চাকু ঢুকিয়েছিল বোধহয়। বাবা সে অবস্থির কয়লার 1 ইঞ্চি উপরে হয়েছে ক্ষতখানা। আদ্রিতা কপাল কুঁচকায়। আলতো হাতে ক্ষত স্থানে তুলো ছুঁয়ে আহত স্বরে বলে, আপনি কি মাফিয়া নাকি মাস্তান? এভাবে মারলো কেন আপনাকে? ইস, মায়া দেওয়া কিছু নেই তাদের? অবশ্য আপনারও তো নেই। আবরারের নজর ছিল আদ্রিতার বক্ষদেশের পানে। সাদা রঙের টি শার্টের গলাখানা একটু বেশি বড়। ঝুঁকে ঔষধ লাগিয়ে দেওয়ার ফলে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক কিছু, যা দেখতে বেশ ভালো লাগছে আবরারের। ইচ্ছে করছে গভীরভাবে ছুঁয়ে দিতে, মুখ ডুবিয়ে চুমু খেতে, দিন দুনিয়া ভুলে আদ্রিতার মাঝে ডুবে যেতে, কিন্তু পারছে না। বেয়াদব দুষ্টু অ্যানি হাঁ করে তাকিয়ে আছে, যেন আদ্রিতাকে ছুলে সে কামড়ে দেবে। দায়িত্ববান বডিগার্ড। আবরারের থেকে জবাব না পেয়ে আদ্রিতা তার মুখপানে তাকায়। মুহূর্তেই চমকে ওঠে। আবরারের নজর খেয়াল করে টেনে নেয় টি শার্টের গলা। এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে শুকনো ঢোক গিলে আবরার বিরক্ত হয়। ডান হাতে কপাল চুলকে গম্ভীর স্বরে বলে, কৈফিয়ত দিতে হবে তোমায়? আদ্রিতা অনবরত মাথা নাড়ায়, মানে? পরপরই মাথা নিচু করে মুখ বাঁকায়। নিচু কাজে মনোযোগ দিয়ে বিড়বিড় করে বলে, শালা হনুমান, লুচ্চা দৃষ্টি ঠিক করতে পারিস না? মেয়ে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে বেয়াদব। আর কৈফিয়ত চাইছি তোর কাছে? শুধু জিজ্ঞেস করছি, জবাব দিলে দিবি, না দিলে নাই। খাটাসের মতো ধমকাবি কেন? গন্ডার কোথাকার, তোর কপাল।
বাকিটুকু শেষ করার আগেই আবরার দু হাতে চাপটে জড়িয়ে ধরে আদ্রিতাকে, ফেলে দেয় বিছানায়। এক হাত টি শার্টের ফাঁকে ঢুকিয়ে দেয় এবং আদ্রিতার ওষ্ঠদয়ে ভাঁজে নিজের ওষ্ঠদয় মিলিয়ে নেয়। শক্তপোক্ত হাতের বিচরণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ওষ্ঠের সংঘর্ষ। হতভম্ব আদ্রিতা বক্ষ দেশের পীড়ায় মৃদু স্বরে গুঙিয়ে ওঠে। এটাই বুঝি বেসামাল আবরারের বেপরোয়া হৃদয়ে ঝড় তুলল। এক মুহূর্তের জন্য ছেড়ে দেয় আদ্রিতার ওষ্ঠ, মাথা তুলে তাকায় গোলগাল মায়াবী মুখ পানে। জোরে জোরে শ্বাস টানছে রমণী, যেন এতক্ষণ চাপা পড়েছিল বালিশের তলায়। শ্বাস নিতে পারেনি। আবরার ঠোঁট কামড়ে ভ্রু কুঁচকায়, ছেড়ে দেয় আদ্রিতার হাত। পাশ ফিরে তাকায় অ্যানির পানে। সে গোল গোল নয়নে তাকিয়ে আছে, যেন বোঝার চেষ্টা চালাচ্ছে এরা দুজন ঠিক কী করছে। আবরার উঠে বসে। অপর হাতখানা এখনও রয়েছে আদ্রিতার টি শার্টের ফাঁকে। সেটা সরানোর চেষ্টা চালাচ্ছে আদ্রিতা, তবে ব্যর্থ। অ্যানি, পাপা মাম্মাম রোমান্স করবো, চাচুর কাছে যাও। অ্যানি কি বুঝলো কে জানে, মিউ মিউ আওয়াজ তুলে লেজ গুটিয়ে চলে যায়। আদ্রিতা আশ্চর্য নয়নে তাকিয়ে থাকে। ভালোবাসা দিয়ে বড় করলো আদ্রিতা, আর এখন কথা শুনে আবরারের, এটা কি অন্যায় নয়? অ্যানি চোখের আড়াল হতেই আবরার পুনরায় দৃষ্টি দেয় আদ্রিতার পানে। তুমি ভীষণ হট অ্যান্ড সফট, ধরলে ছাড়তে ইচ্ছে করে না, কামড়া খেয়ে নিতে মন চায়। আদ্রিতা শুকনো ঢোক গিলে আবরারের লাল লাল নয়ন চোরার পারে তাকিয়ে মিনমিনি স্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, আমি এসবের জন্য প্রস্তুত নই পিড়ি। বাকিটুকু আবরার শোনে না, বরং টি শার্ট টেনে উপরে তুলে নাক ডুবিয়ে দেয় আদ্রিতার নরম তুলতুলে উদরে। পুনরায় দু হাতের বিচরণ ঘটায় বক্ষ দেশে এবং বেপরোয়া ভঙ্গিমায় চুমু খেতে থাকে। দিশেহারা আদ্রিতা আবরারের এরূপ দেখে কেঁদে ওঠে উচ্চ স্বরে। থমকায় আবরার, মাথা তুলে তাকায় আদ্রিতার মুখপানে। বিরক্ত ভঙ্গিমায় কপাল কুঁচকায় এবং ধমকের সুরে বলে, স্টপ ইউর ফাকিং ক্রাইং। কিন্তু আবরারের ধমকে কাজ হয় না। আদ্রিতা তার কান্না থামায় না, বরং একটুখানি বেড়ে যায়। অধৈর্য আবরারের কান্না দেখার সময় নেই, তাই টেনে টেনে টি শার্ট আবার উপরে তোলে। স্পর্শকাতর জায়গায় মুখ ডুবিয়ে হাসকি স্বরে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ, প্লিজ সহ্য করো না, মরে যাচ্ছে আমি। আদ্রিতার কান্না থামিয়ে কিছু একটা ভেবে শান্ত হয়ে আবরারের চুলগুলো মুঠো করে ধরে। সময় করায় অদ্ভুত শব্দ বেরিয়ে আসে আদ্রিতার ঠোঁটের ফাঁক দিয়ে। আবরার পুনরায় বলে, ডিস্টার্ব করো না জান। আদ্রিতা ডিস্টার্ব করে না, তবে তখনই ভেসে আসে সিয়ামের কণ্ঠস্বর। আবরার আঁখি পল্লব বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপর আদ্রিতাকে ছেড়ে দাঁড়িয়ে পড়ে। ফ্লোরে পড়ে থাকা টি শার্টখানা তুলে গায়ে জড়াতে জড়াতে দরজার পানে এগোয়। এখনই সিয়াম লাগাতার ডেকে যাচ্ছে, যেন সুইজারল্যান্ডে ঘূর্ণিঝড় বয়ে আসে, যে কোনো মুহূর্তে সব ভেঙে গড়িয়ে দেবে। আবরার দরজা খুলে সিয়াম হাঁপাতে হাঁপাতে বলে, আবরার, টনি। বাকিটা শেষ করার আগেই আবরার সিয়ামের হাতে থাকা ফোনখানা কেড়ে নিয়ে ফোনের স্ক্রিনে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে গভীর মনোযোগে। অতপর ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে বোধহয়, কিন্তু ওই গোমরা মুখে সেই হাসিখানা ফুটে ওঠে না। সিয়াম আঙুল মুখে পুড়ে গোল গোল নয়নে আবরারকে দেখছে। ভাবসাব ভালো ঠেকছে না। নিশ্চয়ই এমন শকিং নিউজ দেখেও শখ খেলো না, বরং ধুরন্ধর মনে নতুন কোনো ফোন দিয়ে এঁটে ফেলেছে। এই ছেলেটার মাথা আল্লাহ কোন মাটি দিয়ে তৈরি করেছে সিয়াম ভেবে পায় না। এই মুহূর্তে তার আবরার তাসনিনকে নিয়ে একখানা কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে। আব্বা আমার বড় শেয়ানা, করে না কারো পরোয়া, দেখতে হিরোর মতো, খালি রাগটা একটু কম হতো, আব্বার সঙ্গে আম্মারে আমি দিয়ে দিতাম বিয়া। নিজের কবিতার লাইন শুনে নিজেই বিরক্ত হয় সিয়াম। বিড়বিড় করে বলে, শালা গবের কবিতার ক বুঝিস তুই? আবল তাবল লাইন মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে সেটাই পাবলিকে শোনাস। কবে জানি জুতোর বাড়ি খাবি তুই। সিয়ামের বিড়বিড় করার মাঝেই আবরার বলে ওঠে, সিয়াম, ইমিডিয়েটলি টিকিট বুক কর, কাম ফাস্ট। কিন্তু কেন? মা আর দাদি তো টিকিট আগেই বুক করে রেখেছে। দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুঁচকিয়ে সিয়ামের পানে তাকায় আবরার। এর দৃষ্টির ভাষা সিয়ামের মুখস্থ, মানে জিজ্ঞেস করছে। সিয়াম মুখ বাঁকিয়ে বলে, মা বলে ডাকতে বলেছিল আদ্রিতাকে, তাহলে তো আন্টি তো দাদিই হলো। আবরার বা হাতে কপাল চুলকায়। পরপর সেই হাতখানা রাখে সিয়ামের কাঁধে। দুবার ছোট ছোট থাপ্পড় দিয়ে বলে, গুড জব, এভাবে চলতে থাকলে বেস্ট বলদে অ্যাওয়ার্ড পেয়ে যাবি, কনফার্ম। আর হ্যাঁ, তোর মা আর দাদির টিকিট ক্যান্সেল করে দে।
বলেই পুনরায় কক্ষে ঢুকে পড়ে আবরার। আদ্রিতা বিছানায় গোল হয়ে বসে আছে, কোলের মাঝখানে অ্যানি। সে পরম শান্তিতে ঘুমোচ্ছে। তার মাথায় আদ্রিতার ডান হাত, একটু পরপর হাত উপর নিচ করে আদর দিয়ে দিচ্ছে। সিয়াম এবং আবরারের কথোপকথন কিছুটা শুনেছে সে। এবার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। লোকটা কোথায় যাবে, কেন যাবে, কি সমস্যা তার? সত্যি কি সে মাফিয়া? বুকের ভেতরটা কেঁপে ওঠে আদ্রিতার। ক্ষণিকের মায়া বলতেও একটা শব্দ রয়েছে। অল্প পরিচয় কিছু মানুষের শূন্যতা ভীষণ বাজেভাবে পোড়াতে পারে। অল্প পরিচয়ে কিছু মানুষের প্রতি মায়ার সৃষ্টি হয়। এই যে আদ্রিতা এই মুহূর্তে অনুভব করছে আবরার নামের ভয়ঙ্কর পুরুষটির জন্য আদ্রিতার হৃদয় গভীর জায়গার সৃষ্টি হয়ে গিয়েছে। জানে আবরার ভয়ঙ্কর, তবুও তার সঙ্গ পেতে ভালো লাগে। লোকটা আশেপাশে থাকলে ভালো লাগে, দূরে গেলে পাজি মনখানা লোকটার চিন্তায় বিভোর থাকে। আবরার কাভার্ড খুলে কতগুলো শার্ট, টি শার্ট আর জিন্স বের করে খাটের ওপর রাখে। তারপর একটা লাকেজ এনে সেটাও খাটের ওপর রাখে এবং ব্যস্ত হাতে জামা কাপড়গুলো লাকেজে পরতে থাকে। আদ্রিতার মনের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মনের কথা চেপে রাখতে না পেরে বলে ওঠে, কোথায় যাচ্ছেন আপনি? হাত থামে আবরারের, তাকায় আদ্রিতার পানে। আদ্রিতা তাকিয়েছিল বিধায় চোখোচোখি হয়ে যায় দুজনের। মুহূর্তে দৃষ্টি নামায় আদ্রিতা। এই লোকটা লাল লাল চোখের পানে তাকালে কলিজা শুকিয়ে যায় আদ্রিতার। কিছু একটা রয়েছে এই লোকটার দৃষ্টিতে। আমরার জবাব না দিয়ে পুনরায় জামা কাপড় গোছাতে শুরু করে। বিরক্ত হয় আদ্রিতা, বিড়বিড় করে আওড়ায়, শয়তান হাতি, মুখে যেন কুলো পেটে রেখেছে। বলি গন্ডার, দুই একটা কথা বলে কি তোর জাত যাবে রে? আশ্চর্য, ইচ্ছে করে গলা চেপে আধমরা করে ফেলতে। আদ্রিতার বিড়বিড় করে আওড়ানো বাক্যগুলো বোধহয় শুনে ফেলে আবরার। গম্ভীর স্বরে বলে, চলে যাচ্ছে, ফিরবো তাড়াতাড়ি। ফট করে আদ্রিতা বলে ওঠে, কত তাড়াতাড়ি? আবরার ঠোঁট বাঁকায়, সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে কপাল চুলকায়। ওয়েট আ মিনিট বলে কক্ষ ছেড়ে বের হয় আদ্রিতা ভেঙচি কাটে। এই হাদারাম আবার কই গেল? আবরার আতিয়ার কক্ষের সামনে গিয়ে থামে। দ্বিধাবোধ কাটিয়ে দরজায় টোকা দেয় দুবার। তৃতীয়বার টোকা দিতেই দরজা খুলে যায়। আতিয়া বেগম সবে শুয়েছিল ঘুমানোর উদ্দেশ্যে। দরজা খুলে ছেলেকে দেখতে পেয়ে বেশ অবাক হয়। কিছু বলবি আবরার? আবরার আতিয়াকে পাশ কাটিয়ে কক্ষে ঢুকে পড়ে। খাটের এক কোণায় বসে মাথা নিচু করে এবং গম্ভীর স্বরে বলে, আমি সিঙ্গাপুর যাচ্ছি, কিছুদিন পর ফিরবো। আপনি আদ্রিতাকে নিয়ে অহনার বাড়িতে আসুন এই কটা দিন। আতিয়া কপাল কুঁচকায়। মা কি করলো না করলো এসবে কখনোই মাথা ব্যথা ছিল না তার। কখনোই মাকে জানায়নি কোথায় যাচ্ছে না যাচ্ছে। তবে আজকে কি হলো? আতিয়াকে চুপ থাকতে দেখে আবরার পুনরায় বলে, আই এম ইন লাভ উইথ আদ্রিতা। আমি তার সঙ্গে থাকতে চাই। সো তাকে নিয়ে বাংলাদেশে যাওয়ার চিন্তা করবেন না, টিকিট ক্যান্সেল করে দিয়েছি আমি। বলেই চলে যায়। যেভাবে হুট করে আসলো ঠিক সেভাবেই চলে যায় আতিয়া। আখি পল্লবে অশ্রু জমে। তার ছেলে কথা বলল তার সাথে, ভালো করে কথা বলল, কোনো রাগারাগি করল না এবং অকপটে স্বীকার করে নিল আদ্রিতাকে ভালোবাসে। এই দিনটাও বুঝি দেখার ছিল। ভোরের আলো ফুটেছে বোধহয়। সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত এই ছোট্ট বাড়িখানা ঝলমল করছে। দিনের আলোর মতোই উজ্জ্বল। আদ্রিতা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য অপেক্ষা করছে সে। আবরার তাসনিম রেডি হচ্ছে, এখনই বের হবে কক্ষ থেকে। হিরো হিরো লোক নিয়ে চলে যাবে। তখন আবরারের পেছন পেছন এসেছিল আদ্রিতা। আতিয়াকে বলা কথাগুলো সে শুনে ফেলেছে। আবরার তাকে ভালোবাসে, এই একটা কথা সারা শরীরে কাঁপন সৃষ্টি করেছে। লোকটা কি সত্যিই বলল? তখন থেকে এটাই ভেবে চলেছে আদ্রিতা। আবরার কক্ষ থেকে বের হয়। পরনে কালো রঙের জিন্স, কালো শার্ট, কালো শু, হাতে ইয়া বড় লাগেজ, কানে অ্যাপেল এর লোগোওয়ালা ফোন। ব্যস্ত ভঙ্গিমায় কারো সাথে ইংরেজিতে কথা বলছে। বড় রেগে আছে মনে হচ্ছে। আদ্রিতাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় আদ্রিতা দাঁড়িয়ে পড়ে করুণ স্বরে বলে, চলে যাচ্ছেন আবরার তাসনিম? থেমে যায় আবরার। কান থেকে ফোন নামিয়ে পকেটে রাখে। লাগেজের হাতল ছেড়ে দুপা এগিয়ে আসে। ঠোঁট বাগিয়ে একটু হাসার চেষ্টা করে ডান হাত বাড়িয়ে চেপে ধরে আদ্রিতার অস্ত্র। হাসকির স্বরে বলে, যাচ্ছি চলে, তবে ফিরবো দ্রুতই। তোমার ছোট্ট দেহখানা ব্যথায় চড়চড়িত করতে আমাকে যে ফিরতেই হবে। আখি পল্লব বন্ধ করে নেয় আদ্রিতা। আবরারের হাতের ওপর হাত রেখে বিড়বিড় করে বলে, আর কতবার বলবো মুখ খুলবেন না? আপনার মুখের এক একটা কথা আমার হৃদয় কাঁপিয়ে তোলে।
আবরার হাসলে বোধ হয় একটু ফিস ফিস করে বলে, শুধু হৃদয় নয়, আর অনেক কিছু কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনিম। তখনই পেছন থেকে সিয়াম বলে, কাপাকাপি পরে হবে, আগে দৌড়ে প্লেন ধরতে হবে। উড়ে চলে গেল। আবরার দাঁতে দাঁত চেপে তাকায় সিয়ামের পানে, কঠিন কিছু গালি আউড়িয়ে বলে, তোকে সিঙ্গাপুরে মাটিতে পুঁতে রেখে আসবো। মা হয় মমতাময়ী। পৃথিবীর সকল মা তার বাচ্চার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। বাচ্চার ভালোর জন্য তারা বিনা বাক্যে বিষ পান করে নিতে পারবে। খুব কম সংখ্যক মা রয়েছে যাদের বাচ্চার প্রতি টান কম। বাচ্চার ভালো খারাপে কিছু এসে যায় না। আতিয়া বেগম কি ঠিক সেই কোয়ালিটির মা? ছেলেমেয়ের ভালো খারাপে তার কি হৃদয় কাঁপে না, কলিজা ছটফট করে না? হয়তো তাই, নয়তো টিকিট ক্যান্সেল করে দেওয়ার পরেও ফের নতুন টিকিট কেন কিনবে? কেন চলে যাওয়ার এত তাড়া? আবরার আকুল স্বরে নিজের ভালোবাসার বার্তা জানান দেওয়ার পরেও কেন এত ছলনা করছে মা? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় আবরার। আজকে বেশ শীত পড়েছে, সেই সাথে কুয়াশা নেমেছে গোটা শহর জুড়ে। দূরের বস্তুর দেখা মেলাভার। বিশাল আকৃতির গাছগুলো কুয়াশার চাদরে মুড়ে রয়েছে, যেন মা তার সন্তানকে সূর্যের আলো হতে রক্ষা করার প্রস্তুতি নিয়েছে। রাস্তার দুপাশে দুটো বাড়ি রয়েছে, একটা অহনার এবং অপর পাশটার জানা নেই। অহনা ব্যালকনিতে পায়চারি করছে বাচ্চা নিয়ে, হয়তো কান্না থামানোর চেষ্টা করছে বা ঘুম পাড়ানোর চেষ্টা চালাচ্ছে। আহাদ, ইভান, আমান, সিয়াম সকলেই গভীরভাবে আচ্ছন্ন। একজনের অপর আরেকজনের হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে। সিয়ামের মাথা আবরারের কাঁধে। বিরক্ত হয় না আবরার, বরং তার অভ্যাস রয়েছে। সিঙ্গাপুরের প্রজেক্ট একাই হ্যান্ডেল করতে চেয়েছিল সে, কাট কাট স্বরে বলেছিল। তখনই বদের হাড্ডি চারটাই আবরারের পা জড়িয়ে ধরে। যাবে মানে যাবেই, জেদ ধরে বসে। অগত্যা তাদের নিয়ে পাড়ি জমাতে হচ্ছে সিঙ্গাপুর। অহনাদের বাড়ির বন্ধ গেইটের পানে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে আবরার। মন বলছে গাড়ি থেকে নেমে অহনার কাছে যেতে, অনুনয়ের স্বরে বলতে, বনু প্লিজ, আম্মুকে বল আদ্রিকে নিয়ে যেন চলে না যায়। আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। এখানে ফিরে যেন আদ্রিতাকে দেখতে পাই। তবে নিজের গম্ভীর ব্যক্তিত্ব ধরে রাখতে গাড়ি হতে নামে না, ছুটে যায় না অহনার নিকট, বরং দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে চলে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। বিড়বিড় করে আওড়ায়, আদ্রিতা প্লিজ চলে যেও না, আই নিড ইউ ব্যাডলি, প্লিজ যান। লাগেজের নিচে প্রয়োজনীয় সকল জামাকাপড় ঢুকিয়ে সেই লাগেজের উপরে বসে আছে আদ্রিতা। মনটা বেশ খারাপ। একটু আগেই মা এসে জানালো সন্ধ্যা 6টার ফ্লাইটে বাংলাদেশে যাচ্ছে তারা। জামাকাপড় যেন গুছিয়ে রাখে। কৌতূহলী আদ্রিতা মাকে জিজ্ঞেস করেছিল। তখনই আতিয়া গম্ভীর স্বরে জবাব দেয়, দুর্বল হয়ে পড়েছো আদ্রিতা, অথচ তুমি ভুলে গিয়েছো আবরার তাসনিন তোমাকে অস্বীকার করে ফেলে রেখে এসেছিল। আদ্রিতা ভুলে গিয়েছে সত্যি, তার মনে নেই কিছুই, মনে করার চেষ্টাও করেনি। শুধু এইটুকু বুঝতে পারছে এখান থেকে যাওয়া ঠিক হবে না। তার বেহায়া মনটা বারংবার বলছে, আদ্রি তুই যাস না, থেকে যা নির্দয় পাষাণ পুরুষটির নিকটে। তখনই টুংটাং করে বেজে ওঠে আদ্রিতার ফোনখানা। কল আসেনি, এসেছে মেসেজ। আদ্রিতা চটজলদি লাগেজের ওপর থেকে নেমে পড়ে। টি টেবিলের ওপরে থাকা ফোনখানা হাতে তুলে হোয়াটসঅ্যাপে ঢোকে। আননোন নাম্বার থেকে একটা 8 মিনিটের ভিডিও এসেছে। কাপা কাপা হাতে ভিডিওখানা প্লে করে আদ্রিতা, আর দেখতে পায় তার আর আবরারের ঘনিষ্ঠ মুহূর্ত। এই তো, এই বিছানায় আবরারের সঙ্গে লেপ্টে রয়েছে সে। অধরে অধর মিলিত দুজনার। আবরারের হাতখানার পানে নজর পড়তেই চোখ দুটো বন্ধ করে ফেলে আদ্রিতা। এই তো গতকাল রাতের দৃশ্য। গলা শুকিয়ে আসে, হাত পায়ের কাঁপন একটু বেড়েছে নিশ্চয়ই, তলপেটে মোচড় দিয়ে উঠছে। এটা ক্ষুধার জন্য নয়, বরং গতকাল রাতের সেই ঘটনা অনুভব করেছে বলে। আবরার তাসনিন বড়ই বেহায়া এবং উন্মাদ হবে না? সর্বক্ষণ উন্মাদনায় ভরপুর ডার্ক রোমান্টিক মুভি দেখে কিনা? সেসব হিরোদের মতোই তো হচ্ছে। আদ্রিতার ভাবনার মাঝেই একখানা মেসেজ আসে একই নাম্বার থেকে। এটা দেখে একদিন কাটিয়ে দিব, কালকে ড্রেস ছাড়া হট পিক দিও, সেটা দেখে কালকের দিন কাটিয়ে দিব। অ্যান্ড পরশু তোমার জামার মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমাবো। ওকে যান। আর 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 যদি পরশু বাড়ি ফিরে তোমায় না দেখতে পাই, পা কেটে হাতে ধরে দিব, মাইন্ডেড। আদ্রিতা 4-5 বার মেসেজখানা পড়ে এবং বিড়বিড় করে বলে, আবরার তাসনিন কবে যেন আপনার বেপরোয়া রোমান্সের কবলে পড়ে জানটাই আমার উড়ে যাবে। তারপর শেষের লেখাটুকু মনে পড়তেই কলিজা কেঁপে ওঠে। তখনই আতিয়া বেগম চলে আসে কক্ষে। ব্যস্ত পায়ে পায়চারি করতে করতে বলে,
আদ্রিতা দ্রুত করো, বেরোবো আমরা। চমকায় আদ্রিতা, হাতে থাকা ফোনের সাইড বাটন চেপে বন্ধ করে ফেলে এবং বলে, আমি রেডি, চলো। আতিয়া ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার পানে। চমকানো আদুলখানা ভালো করে পর্যবেক্ষণ করে বলে, আবরারের সাথে কন্ট্রাক্ট করিও না, সে যেন নতুন হোয়াটসঅ্যাপের খবর না জানতে পারে। আদ্রিতা ঠোঁট উল্টায়, মনে মনে বলে, অলরেডি জেনে গেছে মা। আরিফ নিজে এসেছে আদ্রিতা এবং আতিয়াকে নিতে। এয়ারপোর্টে এসে সেটা দেখতে পেল আদ্রিতা। এই তো কালো রঙের স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে পার্কিং এরিয়ায়। বয়স বেড়েছে, তবে বোঝার উপায় নেই, এখনও আগের মতোই হ্যান্ডসাম। শেষবার যখন দেখেছিল তখনও ঠিক এমনই ছিল দেখতে। আতিয়া মুচকি হাসে, নিজের লাগেজের হাতল টেনে বড় বড় পা ফেলে এগিয়ে যায় আরিফের নিকট। আরিফ ভীষণ যত্ন সহকারে আতিয়ার ডান হাতখানা মুঠোয় পুড়ে নেয়। এত লেট হলো যে? আদ্রিতা লেট করিয়ে দিল, তারপর বলল, ফ্লাইট কখন আমাদের? আরিফ হাত ঘড়িতে নজর বুলিয়ে বলে, এই আর আধ ঘন্টা। তুমি আমার কথা শুনে চলে আসবে ভাবতে পারিনি আমি। আতিয়ার হাসি মুখখানা কালো হয়ে যায়, মাথা নত করে বলে, আমার ছেলেটা থাকতে বলেছিল, চলে এসে বোধহয় ভুল করলাম। কোনো ভুল করনি তুমি। তোমার ছেলে থাকলে কখনোই আসতে পারতে না তুমি তো। তাই তো আমিও প্ল্যানিং করে তাকে সিঙ্গাপুর নিয়ে গিয়েছি। বলেই উচ্চস্বরে হাসে আরিফ। তবে আতিয়ার হাসি পায় না, বরং ছোট ছোট নয়নে আরিফের পানে তাকিয়ে থাকে। আজকে আবরার বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে আরিফ কল করে আতিয়াকে, কেঁদে কেটে বলে, আমি আর এভাবে বাঁচতে পারছি না আতিয়া, একটু রিল্যাক্স চাই, শান্তি চাই। তাই ভেবেছি আদ্রিতাকে নিয়ে বাংলাদেশে থাকবো। আমার পুরনো বাড়িতে মেয়েটাকে নিয়ে শান্তিতে বসবাস করব। তুমি প্লিজ আদ্রিতাকে ফিরিয়ে দাও। আতিয়া তখন চিন্তায় পড়ে গিয়েছিল, কখনোই আরিফকে দুর্বল হতে দেখেনি সে। আজকে তবে এত দুর্বল কেন হলো? এক কোণায় দাঁড়িয়ে আদ্রিতা দেখছিল নিজের বাবাকে, অপেক্ষা করছিল কখন তার পানে তাকাবে আর দুহাত মেলে দিয়ে ডাকবে, বলবে। কিন্তু বাবার আর সময় কোথায় আদ্রিতার পানে তাকানোর। হঠাৎ একটা গাড়ি এসে থামে আদ্রিতার সামনে এবং সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। একটা শক্তপোক্ত হাত আদ্রিতার কোমর জড়িয়ে ধরে, শূন্য তুলে গাড়িতে বসিয়ে দেয়। চিৎকার করারও সময় পায় না আদ্রিতা, কিছু বুঝে উঠতে পায় না, শুধু শুনতে পায়, আপনার তাসরিনের কলেজে আগুন জ্বালিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে। বলেছিলাম না, কলেজে ঠান্ডা না হওয়া অবধি তোর মুক্তি নেই।